কলকাতা শহরে এবার বর্ষাটা পড়েছে বেশ জাঁকিয়ে। বর্ষার সময় চারিপাশের ইট পাথরের শহরটা যেন একটু একটু করে নিজেকে ভিজিয়ে দেয় স্নিগ্ধ বৃষ্টির ছোঁয়ায়। সারাটা দিন ক্লান্তভাবে বসে থাকলেও যেন সময় কেটে যায় নিজের মতোই। ওই কালো মেঘগুলি প্রতি মুহূর্তে যেন রচনা করে আকাশের মধ্যে অদ্ভুত অদ্ভুত বিস্ময়কর সব আকার আকৃতি। এখন এমনিতেও জ্যৈষ্ঠ মাস, তবে বেশ ঠান্ডা আছে বলা যায়। সকালে থেকে বৃষ্টি হচ্ছে, মৃদু মৃদু ঠান্ডা বাতাস বইছে। আজ দুদিন ধরে প্রায় সারাদিনই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। চারদিক যা অবস্থা, রাস্তা জলে ভরে গিয়েছে একেবারে। ব্যোমকেশের হাতেও কোনো কেস নেই যে মাথাটা খাটানো যাবে। মুখ হাত ধুয়ে বসার ঘরে গিয়ে দেখলাম ব্যোমকেশ খবরের কাগজ পড়ছে মন দিয়ে। পাশের টেবিলে দুটো খালি চায়ের কাপ রাখা। তবে ব্যোমকেশ অনেক আগেই উঠেছে, আর তার তৃতীয় বারের চা খাওয়াও শেষ ইতিমধ্যেই। কি ব্যোমকেশ, সকাল সকাল উঠেছো বুঝি? তা তুমি এই ঠান্ডার মধ্যেও এত তাড়াতাড়ি ওঠো কি করে সেটা ভগবানই জানেন। এখন কাজের চাপ নেই, কোথায় একটু বেশি সময় ধরে ঘুমোবে। ওটাই বাকি আছে ভাইয়া, সকাল না বলো ভোর ভোর। আর তুমি কি করে অত ঘুমাও ভাইয়া? হ্যাঁ, সারাদিন বিছানায় শুয়ে গা হাত পা ব্যথা করে না? তাই বৃষ্টিতে মানুষ তাহলে কি করে শুনি? আরে বলো। উফ, এই পেপারটা দাও দেখি, কিছু ভালো খবর বেরিয়েছে কিনা দেখি। ঠিক আছে, নাও 3 নম্বর পাতার খবরটা পড়ে দেখো, বেশ জম্পেশ একটা খবর। আমি ততক্ষণে তোমার জন্য পুটিরামকে চাটা আনতে বলি। আমি বেশ জোর গলায় খবরটা পড়তে শুরু করলাম। আজকের বিশেষ খবর, কলকাতার বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ী ও ব্যানার্জি স্বর্ণালয়ের একমাত্র মালকিন ও শ্রী নিহার রঞ্জন ব্যানার্জির একমাত্র মেয়ে সৃজনী ব্যানার্জির রহস্যময়ভাবে মৃত্যু হয়েছে। পরশু রাতে, কাল সকালে কলকাতা ইউনিভার্সিটির সামনে একটা গলিতে তার লাশ পাওয়া যায়। পুলিশ সূত্রে প্রথমে এই খবর গোপন রাখা হলেও পরে সেটা মিডিয়ার কাছে ফাঁস হয়ে যায়। তার ব্যাগ থেকে কলেজের আইডি কার্ড পাওয়া গিয়েছে। মৃতা ওই কলেজেরই কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। মৃতদেহের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। সম্ভবত শ্বাসরোধ করে খুন করা হয়েছে, তবে এখনো ময়না তদন্তের রিপোর্ট আসেনি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। পড়লে? হ্যাঁ, আচ্ছা, কদিন আগে খবরের কাগজে একটা বড় বিজ্ঞাপন ছাপা হয়েছিল না? ওই পার্ক সার্কাসের কাছে ভদ্রলোক একটা নতুন দোকান খুলেছেন। ঠিক বলেছ, আমিও দেখেছিলাম বিজ্ঞাপনটা। ভদ্রলোক কিছু বছরের মধ্যে বেশ নাম করেছেন। এই কলকাতাতে এতগুলো শোরুম, মুখের কথা নাকি? হ্যাঁ, পয়সা আছে আর তা বলে দিতে হয় না। তবে এমন ধনী মানুষের মেয়ের এইভাবে মৃত্যু সত্যি মেনে নেওয়া যায় না। পুলিশ এতক্ষণে হয়তো নিজের কাজ শুরু করে দিয়েছে। ঘটনাটা কিন্তু বেশ রহস্যময়। সকাল সকাল দুজনে চা জলখাবার খেয়ে নিলাম আমরা। তারপর ঘরে এসে একটা ভূতের বই নিয়ে শুয়ে পড়লাম। একটু তন্দ্রা লেগে গিয়েছিল, তবে হঠাৎই বাইরে কার যেন কথা বলার শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল আমার। হ্যাঁ হ্যাঁ, এটাই বাড়ি, আসুন না, ভেতরে আসুন। ধড়ফড় করে বিছানা ছেড়ে উঠে বসলাম আমি। তারপর বাইরে এসে দেখলাম একজন ইন্সপেক্টর বসার ঘরে একটা চেয়ারে বসে। তুমি কি এই বেলাতেও ঘুমিয়ে পড়েছিলে নাকি? এসো বসো। স্যার, ও আমার বন্ধু এবং আমার সহকারী। নমস্কার, আমি ধর্মতলা থানার ওসি বিমল দাস। আপনি তাহলে অমরজিৎ বাবু? ওই খবরের কাগজে দেখেছিলাম আপনার নামটা। আপনি লেখালেখি করেন, তাই তো? আগে আমি, কিন্তু ওইভাবে আপনি বলবেন না। আমি অনেকটা ছোট, কিন্তু পুঁটিরাম এসে চা দিয়ে গিয়েছে আমাদের জন্য। এ নিন, চাটা খেয়ে নিন। এ বাবা, চাটুকুর তো ঠিক ছিল, আবার এইসব সিঙ্গারা নিমকি। আসলে কদিন খুব চাপ যাচ্ছে, কদিন ঘুম হয়নি ঠিক করে। স্যার, এগুলো হাতে তৈরি, পুটিরাম বানিয়েছে। এই বর্ষায় এসব মুখরোচক খাওয়া চলছে আর কি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো যেই জন্য এসেছি। ঘরে দেখছি খবরের কাগজ আছে, ওটা আজকের নিশ্চয়ই? বুঝেছি। ওই সৃজনীর কেসটা কি? বাহ,
আপনি বুঝতে পেরেছেন তবে? আপনার মতো একজন অফিসার, তাও আবার ধর্মতলা থানা থেকে এই সকালে মেঘ মাথায় নিয়ে এসেছেন। তারপরে ওটা আজকের কাগজ কিনা জিজ্ঞাসা করলেন। আজকের কাগজে ওই একটাই কেস অত বড় করে বেরিয়েছে, তাই এটা বোঝা কি খুব বড় ব্যাপার? হ্যাঁ মশাই, আপনার ওই মহিষা দলের কেসটা সলভ করার পর ওনাদের ম্যানেজার, কি যেন নাম, উনি তো বলেই কাগজে ওই কেসটা ছাপালেন। আর এ পুরো কলকাতা আপনাকে আরো ভালো করে চিনে গেল। বুঝলাম, এই কেস নিয়ে আপনি এসেছেন আমার কাছে, কিন্তু আসল ব্যাপারটা... আরে মশাই, বুঝতেই পারছেন, কলকাতার এত বড় একজন নামি দামি মানুষের মেয়ের মৃত্যু। ওনার দোকান থেকে আবার সব মন্ত্রীরা কেনাকাটা করেন। আমার ঘাড়ে এখন একটা খড়গ রাখা আছে, এত চাপ যে কি বলবো। কাল থানায় একজন কনস্টেবল পুরনো সব খবরের কাগজ বাতিল করছিল, তখন আপনার খবরটা আবার তার চোখে পড়ে। তাই আমিও ভাবলাম যদি কিছু সাহায্য করেন আর কি। তারপর রাতে ওই নিহারবাবু ফোন করেছিলেন, তখন আপনার নামটা বলতে উনিও বললেন আপনার কাছে আসতে। তাই এই সকালে। আর আর আপনি ভাববেন না, খুনি ধরা পড়লে নিহারবাবু আপনাকে ভালো সাম্মানিক দেবেন বলেছেন। সাম্মানিক পুরস্কার এসব নিয়ে ভাবছি না, আর আমি ভাবিও না। কেসটা সলভ করতে পেরে আসল অপরাধীকে খুঁজে বার করা, সেই রহস্যটাই আমায় বেশি টানে। তাহলে আপনি সাহায্য করবেন তো? হ্যাঁ নিশ্চয়ই, কাগজে তো পড়লাম খবরটা। আপনি যদি একটু বিস্তারিতভাবে বলেন তবে পুরো ব্যাপারটা বুঝতে অনেক সুবিধা হয় আর কি। আর আপনার কাছে ভেতরের সব খবর এবং বিস্তারিত ব্যাপারটা জানা যাবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। কাল ভোরে ওই 5টা 5:30 হবে, বৃষ্টিটা একটু কমেছিল। তখন একজন ওই খবরের কাগজ বিক্রেতা ওই গলি দিয়েই যাচ্ছিল। তারপরেই তার হঠাৎ মনে হয় কেউ একজন পড়ে আছে রাস্তায়। ভেবেছিল হয়তো কোনো মাতাল। তারপর তার কি মনে হতে একটু কাছে গিয়ে দেখে একজন মেয়ে ওইভাবে পড়ে আছে। তারপর সেই পুলিশে ফোনটা করে। আমরা গিয়ে প্রথমে ওটাই দেখি যে মেয়েটার গায়ে, হাতে, মুখে, ঠোঁটের কাছে, কপালে কিছু কালশিটে দাগ, হাতে পোড়া দাগ আর গলায় দাগ। দেখে মনে হলো গলা টিপে খুন, তবে হাতের বদলে গলায় বেল্ট জাতীয় কিছুর দাগ রয়েছে, মানে বেশ চওড়া একটা দাগ। আচ্ছা, কলেজ ব্যাগ পাওয়া গিয়েছে, তার সেখান থেকে তোর আইডিও উদ্ধার হওয়ার কথা। হ্যাঁ, তাতে আইডি, বই খাতা, পার্স, তাতে কিছু টাকা, ছোট একটা ডায়েরি, তাতে কিছু ফোন নম্বর লেখা ছিল। চুরি বা ডাকাতি বলে তো মনে হচ্ছে না। আগে না, পার্সে টাকা, হাতে দামি ঘড়ি, কানে সোনার দুল। আচ্ছা, আর কিছু পাওয়া গেছে ব্যাগ থেকে, মানে সন্দেহজনক কিছু? আগে মেয়েদের প্রসাধনীর টুকটাক জিনিস আর একটা দামি আতর। কলেজে পড়া মেয়ের ব্যাগে এত কিছু জিনিসপত্র? আরে অবস্থাপন্ন বাড়ির মেয়ে, ব্যাগে এসব থাকাটা অতি সাধারণ ব্যাপার। আর ময়নাতদন্তের রিপোর্ট সেটা কখন আসবে? সেটা আজ রাতের মধ্যে এসে যাবে। আর মিস্টার ব্যানার্জি উনি কি বললেন? উনি ওনার মেয়েকে তেমন সময় দিতেন না। বাড়িতে একজন সর্বক্ষণের কাজের লোক আছে, তার কাছেই সৃজনী মানুষ। আর মিস্টার ব্যানার্জি বললেন ওনার তো কিছু শত্রু আছে, তারাও কেউ এমন করতে পারে। আর মিসেস ব্যানার্জি? বেশ কিছু বছর আগে উনি মারা গেছেন। কোনো প্রেমিক ছিল কিনা খোঁজ নিয়ে দেখেছেন? আর কলেজের কোনো বন্ধু বা বান্ধবীর সঙ্গে সৃজনীর কোনো রকম সমস্যা বা বিবাদ ছিল কিনা সেটাও কি জেনেছেন? আগে কোনো প্রেমিক ছিল কিনা বা প্রেম করতো কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে কলেজ তো বন্ধ, আজ ওই শোক পালন চলবে আর কি। সব খোঁজ খবর কালকে নেব। আচ্ছা, এবার উঠি তাহলে। নমস্কার। আর আপনার কোনো রকম সাহায্য লাগলে আপনি যে কোনো সময় থানায় আসুন, না হলে আমাকে একটা ফোন করবেন, এই যে থানার নাম্বার। নমস্কার। তবে যদি রাতের মধ্যে ময়নাতদন্তের রিপোর্টটা চলে আসে আমায় একবার ফোন করে জানাবেন। আর না হলে কাল সকালে হয়তো আমি একবার থানায় যাব, আপনার সঙ্গে কিছু কথাও বলতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। এবার আসি, নমস্কার। ঠিক এইভাবেই 2 দিন কেটে গিয়েছে। এর মধ্যেই ব্যোমকেশ থানায় গিয়েছিল একবার। একদিন মৃত মেয়েটির কলেজের আশেপাশে গিয়েছিল কিছু খোঁজ খবর নিতে, কিন্তু আমায় সে কথা কিছুই জানায়নি। শুধু বলেছে যে হ্যাঁ, মেয়েটিকে নাকি গলা টিপেই হত্যা করা হয়েছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বসার ঘরে এসে দেখি ব্যোমকেশ নেই।
কোথাও একটা বেরিয়েছে। আমি পুটিরামকে জিজ্ঞেস করা এসে জানালো এই আধ ঘন্টা আগেই একটু আসছি বলে নাকি ঘর থেকে কোথাও বেরিয়ে গিয়েছে তাড়াতাড়ি করে। তবে তার আগে নাকি ওর একটা ফোন এসেছিল, হন্তদন্ত হয়ে বেরিয়ে গিয়েছে। আরও বলে গিয়েছে হয়তো একটু দেরিও হতে পারে। অগত্যা কি আর করা যাবে, চা জলখাবার নিয়ে খবরের কাগজটা খুলে বসলাম আমি। চা খেতে খেতে মন দিয়ে খবরের কাগজ পড়ছি। হঠাৎ একটা খবরের দিকে আমার চোখ আটকে গেল। একদম বড় বড় হরফে লেখা আছে, একটি তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে কলেজের সেই একই গলি থেকে। পুলিশ সূত্রে খবর, এই তরুণীও কলকাতা ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্রী। সেই একইভাবে একই পদ্ধতিতে গলায় বেল্ট জাতীয় কিছু দিয়ে তাকে খুন করা হয়েছে। গত 5 দিনে 2টি খুন হয়ে গেল। পুলিশ কি দেখাবে তাতে তৎপরতা, নাকি ওনারা চুপ করে থাকবেন এখনো? খবরটা পড়েই আমার মনে হলো, তাহলে ব্যোমকেশ কি এই তদন্তে গিয়েছে? পুলিশ ফোন করেছিল কি? আরে আমাকে তো একবার ডাকতে পারতো বা বলে যেতে পারতো, এভাবে আমাকে না বলেই চলে গেল। নিজের ঘরে গিয়ে লেখার খাতা নিয়ে কিছুক্ষণ বসেছিলাম, কিন্তু মনটা যে পড়ে আছে কেসের দিকেই, তাই সেইভাবে কাজে মন বসাতে পারলাম না। দুপুরে স্নান সেরে ভাত খাওয়া হলে হলরুমে এসে দেখি তখনও ব্যোমকেশ আসেনি। এবার আমার বেশ চিন্তা হতে শুরু করলো, কারণ সেই কোন সকালে বেরিয়ে গিয়েছে, এখনো এলো না। এদিকে বেলা গড়িয়ে দুপুর। আমি চেয়ারে বসে বসে এইসবই ভাবছিলাম, তখনই ব্যোমকেশ প্রবেশ করলো। ভাইয়া, এখানে এভাবে মুখটা ফুলিয়ে বসে আছো যে, কিছু হয়েছে নাকি? বুঝতে পারছি তোমায় না নিয়ে বেরিয়ে যাওয়াটা অন্যায় হয়েছে, তবে কি করি বলো, ব্যাপারটা অত্যন্ত তাড়াতাড়ি ঘটেছে। আর তুমি ঘুমাচ্ছিলে, তাই আর তোমায় বিরক্ত করতে চাইনি। আমি মুখে একটা হাসি এনে বললাম, কিছু হয়েছে মানে? আরে তুমি সেই কোন সকালে আমাকে কিছু না বলে, বাড়িতে কাউকে কিছু না বলে, শুধু একটা আসছি বলে বেরিয়ে গেলে, আর এই ভর দুপুরে বাড়ি ফিরছো আর বলছো কিছু হয়েছে কি না? আরে রাগ করো না, রাগ করো না, সত্যিই খুব কাজ ছিল, তাই দেরি হয়ে গেল। নাও চলো, আমি স্নানটা সেরে আসি, ভাত খেতে হবে, খুব খিদে পেয়ে গেছে, সেই সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। সত্যি মানে ওর কর্মকাণ্ড দেখলে মাঝে মাঝে নিজে অবাক হয়ে যায়। আমি এত বছর একসাথে আছি, তবু চিনতে পারলাম না। এই জন্যই হয়তো বলে মানুষ চিনতে এক জন্ম কম পড়ে যায়। আমি আর কোনো কথা না বলে দাঁড়িয়ে রইলাম, আর এদিকে ব্যোমকেশ ভেতরে চলে গেল স্নান করতে। আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, এতক্ষণ কোথায় ছিল সে? আর সকালে ওই ফোনটা, ওই কেসটাই তো, নাকি নাকি অন্য কোনো ব্যাপার? না, যাই আগে থালাটা সাজাতে বলি পুটিরামকে, ওকে আবার খাবার দিতে বলতে হবে। ব্যোমকেশ চোখ বুজে বেশ তৃপ্তি করে খাচ্ছিল। বোঝাই গেল সকাল থেকে কিছুই পেটে পড়েনি তার, তাই এই সময় আর কোনো প্রশ্ন করাটা ঠিক হবে না বলেই মনে হলো আমার। তাই সেও চুপচাপ মুখ বন্ধ করে খাওয়াতে মন দিল। খেয়ে উঠে সে ভাবছিল শুতে যাবে কিনা। আমার মুখের অবস্থা বুঝতে পেরে ব্যোমকেশ নিজেই বলে উঠল, আরে বসো বসো, বুঝতে পারছি তোমার অনেক প্রশ্ন আছে, একটু সবুর করো, সবই বলবো। তুমি আজকের খবরের কাগজটা পড়েছো তো সকালে? হ্যাঁ পড়েছি। ওই একই রকম আরেকটা মেয়েরও মৃত্যুর খবর বেরিয়েছে না? আর তুমি লাশটা দেখে এলে তো? হ্যাঁ, একই রকম খবর। আর আমি ওখানে ছিলাম সকাল থেকে, থানায়ও গিয়েছিলাম। ওই একই রকমভাবে মেয়েটিকে মারা হয়েছে। খুন তো কালকে হয়েছে, তাহলে এতক্ষণে তো ময়না তদন্তের রিপোর্ট চলে আসার কথা। হ্যাঁ, খুন কাল হয়েছে, কিন্তু এখনো রিপোর্ট আসেনি, ওটা আজকেই চলে আসবে। শোনো, মেয়েটির নাম পায়েল বসাক, ফার্স্ট ইয়ার, তবে কমার্সের ছাত্রী। মেয়েটির বাড়ি ওই সাউথ দমদমের দিকে। কাল কলেজ খোলার পর কলেজ থেকে ওর বাড়ির অ্যাড্রেস ও ফোন নাম্বার নিয়ে ওর বাড়িতে জানানো হয়েছে। তারপরে ওর মা অসুস্থ হয়ে পড়ে, আর ওর বাবা ওর মাকে নিয়ে হাসপাতালে যান। উনি অনুরোধ করেছিলেন যে বডিটা যেভাবেই হোক রাখতে, আর আজ সকালে আবার ফোন করে পোস্টমর্টমের অনুমতি দিয়েছেন। বিকেলে রিপোর্ট আসবে। আর ওই ফোনটা, তোমাকে সকালে কে যেন ফোন করেছিল না? সকালে বিমলবাবুই ফোন করেছিলেন। ওনার উপর ক্রমশই চাপ বাড়ছে, তাই উনি আমাকে একটু ডেকে পাঠিয়েছিলেন আর কি। প্রথমে গেছিলাম ওই গলিটা দেখতে, তারপরে সেখান থেকে থানায়, আবার সেখান থেকে সৃজনীর বাড়ি। তারপর কি হলো? আর তুমি থানায় কি দেখলে? ওদের দুজনের কলেজের ব্যাগটাই দেখেছিলাম। দুজনের কলেজের ব্যাগে কি কি একই রকম জিনিস আছে, কিছু ক্লু পাওয়া যায় কিনা। আর পোস্টমর্টম ঘরে গিয়ে একবার পায়েলের দেহটাও দেখলাম। কি দেখলে? ওটা গায়ে হাতে কালশিটের দাগ?
পায়েলের মুখে কিছু জোরে থাপ্পড়ের চিহ্ন, ডান হাতে একটা জ্বলন্ত সিগারেটের চিহ্ন, আর পায়েলের দুটো হাত বেঁধে রাখা হয়েছিল শক্ত দড়ি দিয়ে। তার চিহ্ন খুব স্পষ্ট, আর সব থেকে বেশি যেটা ভাবাচ্ছে সেটা হলো গলার ওই দাগ। ওই বেল্ট জাতীয় কিছু, তাই তো? কিন্তু বেল্ট নয়। বেল্ট জাতীয় কিছু জিনিস, কিন্তু বেল্ট নয়। দুটো মেয়েকে এই একইভাবে হত্যা করলো এত কষ্ট দিয়ে। কার মনে এত রাগ থাকতে পারে? তা বলে তুমি আমাকে ওইভাবে না ডেকে কিছু না বলেই চলে গেলে? আহা, চড়ছো কেন? উনি শুধু আমায় একটু থানায় আসতে বলেছিলেন, বললেন দরকার আছে, আর গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, তাই আর কি। মাথাটা বড্ড ধরেছে। আচ্ছা, আমি একটু নিজের রুমে যাচ্ছি, বুঝলে? কতগুলো জিনিস একটু ভাবতে হবে। এই বলে ব্যোমকেশ নিজের ঘরে চলে গেল। আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম প্রায় বিকেল হয়ে এসেছিল। আমি একটু বাইরে বেরোলাম। ইচ্ছে ছিল রাস্তা দিয়ে একটু হেঁটে আসার। আসলে বিকেলে বা সকালে প্রাতঃভ্রমণে বেরোনোর অভ্যাসটা আমার আগেই ছিল। আমার বন্ধুটিও বেরোয় মাঝে মাঝে আমার সাথে। পথ চলতে চলতে আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশ প্রায় কালো হয়ে এসেছে। খোলা উন্মুক্ত আকাশে তখন খেলা করছে অজস্র কালো মেঘমালা। আর ইন্দ্রদেব অত্যন্ত রাগী স্বভাবে গর্জন করে জানান দিচ্ছেন ওনার বিরক্তির কথা। তবে কখন যে ক্রন্দনের সাথে ফোঁটা ফোঁটা বৃষ্টি নেমে যাবে সেটা ধরা সম্ভব হচ্ছে না। আমি কেসটা নিয়ে ভাবছি, তখনই মনে মনে কতগুলো প্রশ্ন সাজিয়ে নিলাম। যদি শুধু সৃজনী হত্যা হতো তাহলে ভাবা যেত যে কোনো পারিবারিক শত্রু বা কর্মসূত্রে কোনো শত্রু হলেও হতে পারে, বা কোনো প্রেম ঘটিত ব্যাপার, বন্ধু বান্ধবীদের সাথে রাগারাগি। কিন্তু পায়েল তো একটা অতি সাধারণ বাড়ির মেয়ে। তাহলে ওকে কেন কেউ এইভাবে মারবে? বেল্ট নয়, তবুও বেল্ট জাতীয় কিছু একটা জিনিস। কিরকম হতে পারে সেটা? সেদিন রাতে পুটিরাম কষা মাংসের ঝোল রান্না করেছিল। মাংসটা এতটা সুস্বাদু হয়েছিল যে কি বলবো। তবে ব্যোমকেশের সেই দিকে যেন মনই নেই। রাতে খাওয়ার টেবিলে ব্যোমকেশকে খুব অন্যমনস্ক মনে হচ্ছিল। তার কারণ অবশ্য একটাই, সেই অদ্ভুত কেসটি। এই ব্যোমকেশ, তুই কি এত ভাবছো বলতো? কেসটা নিয়ে কিছু ক্লু পেলে? কিছু বুঝতে পারলে নাকি? আমি তো এখনো অথই জলে, যে তিমিরে ছিলাম তাতেই আছি। এবার পথ তোমাকেই দেখাতে হবে ভাইয়া। না, সেরকম কিছু ক্লু না, তবে দুটো মেয়ে আলাদা বিভাগের। তবে ত্রিকোণ প্রেমের গল্প বা অন্য কিছু। এই বলে ব্যোমকেশ চুপ করে গেল। এখন যে এর থেকে বেশি কিছু আর বলবে না সেটা বুঝতে পারলাম আমি। তবে রাতে শুতে যাওয়ার আগে ব্যোমকেশ ফোন করে কারোর সাথে যেন কথা বলছিল কিছুক্ষণ। আমার সেই রাতে ভালো ঘুম এসে যাওয়ার জন্য আর জেগে থাকতে পারিনি। রাতে ঘুমটা হলো বেশ গভীর। পরদিন সকালে ঘুম থেকে উঠে বসার ঘরে এসে দেখি ব্যোমকেশ তখন বসে চা আর সিগারেট পান করছে। দেখে মনে হলো হয়তো কোথাও বেরোবে, তাই একেবারে পরিপাটি হয়ে বসেছে। কি ভাইয়া, কোথাও কি যাবে তুমি সাত সকালে? একবার থানায় যাব, সেখান থেকে কলেজে। নাও, এবার তুমিও তৈরি হয়ে নাও। ওদিকে মনে হচ্ছে লুচি আর ঘুগনি বানিয়েছে পুটিরাম, চটপট খেয়ে বেরোতে হবে। লুচি ঘুগনি হয়েছে? আমরা দুজনেই পেছন ঘুরে দেখলাম বিমল বাবু চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছেন। আরে, আপনি বিমলবাবু এই সকালে? কি ব্যাপার? আমরা তো এক্ষুনি ভাবছিলাম থানায় যাব। যাকবে, আপনি এসে গিয়ে বেশ ভালোই করলেন। আসুন আসুন, ভেতরে আসুন। সে পরে যাবেন খন। বিকেলে পায়েলের বাবা মা থানায় আসবেন, আর পায়েলের পোস্টমর্টেম রিপোর্টটাও কিন্তু বিকেলে আসবে। তাই ভাবলাম একবার কলেজে যাব, আর কলেজে যাবই যখন আপনাদের সঙ্গে নিয়ে যাওয়াই ভালো, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, খুব ভালো করেছেন। আসুন, বসুন। কলেজে তো যেতেই হবে, একবার সবার সঙ্গে কথা বলতে হবে। আর প্রিন্সিপাল উনি কখন আসবেন সেটা জেনে এসেছেন কি? কলেজে গিয়ে আমাদের মোটামুটিভাবে কিন্তু অনেকটা তথ্য উদ্ধার করতে হবে। এই সকালেই আসবেন, আমি খোঁজ নিয়েছি। বাহ বাহ, খুব ভালো করেছেন। বসুন, আমি ভেতরে গিয়ে মাকে বলছি জলখাবার দিতে। সেই দিন জল খাবার খেয়ে আমরা তিনজন বিমল বাবুর পুলিশের জিপে রওনা দিলাম। আমরা উঠতেই জিপ ছেড়ে দিল। তবে আজ বোধ করি কলকাতা শহর একটু কম ব্যস্ত, কারণ এই সময়ও মানুষের ভিড় বা ট্রাফিক একদম সাধারণ। তাই রাস্তা বেশ ফাঁকা থাকায় আমাদের পৌঁছতে বেশি সময় লাগেনি। প্রথমে আমরা গেলাম কলেজের কাছে সেই গলিতে, যেখানে দুটি মেয়ের মৃতদেহ পাওয়া গিয়েছে। গলিটা ভীষণ নির্জন, একটা কুকুর পর্যন্ত নেই।
চারদিকটা বেশ অন্ধকার আর থমথমে। আমার খালি মনে হচ্ছিল খুনি কি মনে করে এখানে দুটো দেহ ফেলে গেল, এখানে গলিতেই বা কেন? এইসবের পেছনে কি অন্য কোনো অভিসন্ধি আছে? বিমলবাবু, আশেপাশের এই বাড়িগুলোতে খোঁজ খবর নিয়েছিলেন? ওরা কিছু দেখেছে বা শুনেছে কিনা? আগে হ্যাঁ, আমি ওই সামনের কয়েকটা বাড়িতে খোঁজ খবর নিয়েছি। ওরা কেউ কিছু জানে না, কেউ কিছুই দেখেনি বলেছে। আর জানলেও হয়তো পুলিশের ভয়ে বলতে চাইছে না। আপনারা তো জানেনই, পুলিশের কেস কাছারিতে কেউই থাকতে চায় না। এটাও কি সম্ভব? দুটো লাশ রাতের অন্ধকারে এসে কেউ বা কারা ফেলে দিয়ে গেল, অথচ কেউ কিচ্ছু দেখলো না, শুনলো না, জানলো না। আচ্ছা, বড় রাস্তায় চলুন দেখি, ওদিকে কেউ কিছু নিশ্চয়ই দেখে থাকবে। হ্যাঁ, এদিকে আসুন। এদিকে দোকানপাট অনেকটা কম। কলেজ আছে বলে কিছু রেস্টুরেন্ট, চায়ের দোকান, টুকটাক এইসবই আছে আর কি। সেগুলো বেশিরভাগ অনেক বেলাতেই খোলে, আবার সন্ধ্যার পর বন্ধ হয়ে যায়। আচ্ছা, পায়েল বসাকের হত্যাটা জানলেন কি করে? মানে ওটাও কি কেউ খবর দিয়েছিল? একটা ভিখারি, সে নাকি এদিকে আসছিল একটু হালকা হতে, তখনই দেখতে পায়। তারপর ভোরবেলা সে একটা চায়ের দোকানে সে কথা বলতে এসে থানাতে ফোন করে। সে ভিখারি এখন কোথায়? আর চলুন তো সেই চা দোকানের সঙ্গে একটু কথা বলা যাক। ওই যে ওই দোকানটা। আর এখন সে ভিখারিকে পাবেন না, কোথায় কখন ঘুরে বেড়ায় ওরা। আচ্ছা, কলেজ গেট থেকে এটা বাম দিক, আর ডান দিকে সামনে ওটা বাস স্টপ, তাই তো? হ্যাঁ, ওই বাস স্টপে দোকান বাজার সবই আছে, ওখানেই তো বেশি ভিড়। এই যে ভাইয়া, এই 3টে চা দাও তো। এই আশেপাশের দোকানগুলোকে জিজ্ঞাসাবাদ করেছিলেন? হ্যাঁ, কাউকে বাদ দিইনি। সবাই তো রাত 8টার মধ্যে দোকান বন্ধ করে দেয়। তাও গরমকাল বলে তাই হয়তো রাত 9টা অবধি খুলে রাখে কোনো কোনো দিন। তারপরে আবার বৃষ্টি, বুঝতেই পারছেন। এ তো বড় মুশকিল হলো। কেউ কিছুই জানে না, কেউ কিছুই দেখেনি। আরে এমন তো নয় যে 2 বছরের বাচ্চা কোলে করে নিয়ে এসে টুক করে রেখে দিয়ে চলে যাবে। আচ্ছা, তোমার কি মনে হয় এটা কারো একার কাজ? আচ্ছা, এমনটাও তো হতে পারে কিছু লোক দলবদ্ধভাবে কাজটা করেছে, মানে অন্য কোথাও হত্যা করে গাড়িতে করে এনে লাশটা এখানে ফেলে রেখে গিয়েছে। আরে ভাইয়া, সেটাও হতে পারে। আমাদের কিন্তু সমস্ত সম্ভাবনার কথা মাথায় রেখেই চলতে হবে। তারপর আমরা 3 জন চা খেতে খেতে সেই দোকানদারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললাম। সেখান থেকে জানতে পারলাম যে রাস্তার মোড়ে একটা দোকানে ফোন আছে, ওইখান থেকেই ওই ভিখিরি ফোন করেছিল। একটা ভিখিরি আছে, তার নাম রঘু। ওই দোকানের পাশেই নাকি সে ঘুমায়, আর ওর দোকানটা পাহারাও দেওয়া হয়ে যায়। সে সকাল সকাল চা বিস্কুট খেয়ে চলে যায়, তাই চেনাশোনাও হয়ে গিয়েছে। পরশু ভোরের দিকে দোকানদার দোকান খুলবে বলে যখন আসে, তখন এসে দেখে এই রঘু নাকি ভয়ে বসে কাঁপছিল। বলল ওই গলিতে নাকি একটা মেয়ে মরে পড়ে আছে। তখন দোকানদার ছুটে গিয়ে ফোন করেছিল থানায়। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা সবাই কলেজে গেলাম। কলেজে ঢুকে আমরা সবাই মেইন গেটের কাছে দাঁড়ালাম। এই একটু দাঁড়ান আপনারা, আমি এক্ষুনি আসছি। এই যে এদিকে একটু শোনো। কি কি হয়েছে? আপনার নাম কি, আর কদিন কাজ করছেন এখানে? আপনি পুলিশের লোক? পুলিশের সাথে এসেছো? আমার নাম হরিপদ। আমি এখানে অনেক বছর ধরে কাজ করছি। কত বছর হলো তা বলতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তুমি জানো এই কলেজে 2 জন ছাত্রী কদিনের মধ্যে মারা গেছে? তো হ্যাঁ, জানি তো আমি। এই যে পুলিশবাবু ভেতরে গেলেন, উনি তো 2বার এসেছিলেন জিজ্ঞাসা করতে। আর আশপাশের সব লোক তো ওই একই কথা বলা বলি করছে। তুমি চিনতে ওই 2 জন মেয়েকে? মানে কিছু জানো ওদের ব্যাপারে? কত কত ছেলে মেয়ে পড়ে এখানে, সবাইকে কি চিনে রাখা যায়? তবে ওই সৃজনী দিদিমণিকে খুব ভালো করে চিনতাম। কেন, ওই দিদিমণিকে চিনে রেখেছিলে কেন? আরে আমরা দারোয়ান মানুষ, আমাদেরকে দেখে বল কত ছেলে মেয়ে খারাপ কথা বলতো, ওদের কলেজ আইডি দেখতে চাইলে গালাগালি করতো। কিন্তু দিদিমণি একদম আলাদা ছিল। সেই যে প্রথম থেকেই কাকু ভালো আছেন বলে মিষ্টি হাসি দিত, কত বড় গাড়ি করে আসতো, কত বন্ধু বান্ধব জানেন, মাঝে মাঝে আমাকে 10-20 টাকা করে দিত চা খাওয়ার জন্য। আমি যত বলতাম না দিদিমণি আমি নেব না, তুমি রাখো, তোমার খুব দরকারে লাগবে, কিন্তু সে একদম জোর করেই আমার হাতে দিয়ে দিত। আচ্ছা আচ্ছা, তা রোজ গাড়িতে যাওয়া আসা করতো? গাড়িতে আসতো, তবে কোনো কোনো দিন ফেরার সময় বাসে করে যেত, মানে বন্ধু বান্ধবদের সাথে আর কি। নাও শোনো,
এবার যা যা জিজ্ঞাসা করবো ভেবেচিন্তে উত্তর দেবে কিন্তু, কেমন? 100 টাকা? বলো কি জানতে চাও? তুমি কি কিছু জানো বা কোনোদিন দেখেছো কোনো বিশেষ বন্ধু ছিল বা কোনো ছেলে বন্ধু কারোর সঙ্গে ঘোরাফেরা করতো, বেশি কথা বলতো এবং কিছু? না, সেরকম কোনোদিন কারোর সাথে দেখিনি। ওই যে কটা ছেলে মেয়ে একসাথে কথা বলতো, ওই সামনে দোকানে বসে আড্ডা মারতো, ওরাই তো। কোনোদিন কাউকে কি কলেজের গেটের বাইরে দেখেছো দাঁড়িয়ে থাকতে বা দেখা করতে এসেছিল কেউ? না, দেখিনি। একটু দেরি হয়ে গেল, আপনারা ভিতরে আসুন। একটা রুমে প্রিন্সিপাল ও দুটি মেয়ের কিছু কাছের বন্ধু বান্ধবীদের ডেকেছি, চলুন। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। দোতলায় একটা ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। ঘরে ঢুকে কোণের দিকে একটা চেয়ারে একজন মধ্যবয়স্ক মহিলা, বেশ বুদ্ধিদীপ্ত চোখ, চোখে চশমা, শাড়ি পরে আছেন। প্রিন্সিপাল রূপে ভালোই মানিয়েছে ওনাকে। আমাদের দেখে নমস্কার বলে উঠে দাঁড়ালেন। ততক্ষণে ব্যোমকেশ রুমের চারদিকটা ভালো করে দেখে নিল। এটা একটা ক্লাসরুম। দুদিকের বেঞ্চে কিছু ছেলে মেয়ে বসে আছে। কলা বিভাগ ও কমার্স বিভাগে ভাগ করে ওদের বসানো হয়েছে। নমস্কার, আমি একজন সত্যান্বেষী, ওই আপনারা যাকে গোয়েন্দাও বলে থাকেন আর কি। আর উনি আমার সহকর্মী এবং পেশায় একজন লেখক। নমস্কার, আমি অনিতা বাগচি। আসুন, আপনারা বসুন। আমি কাগজে আপনার নাম পড়েছি। তাছাড়া আপনার মতো একজন সৎ মানুষ এই সব কাজে এতটা উদ্যোগী, এটা দেখেই আমার খুব ভালো লাগছে। আরে দাঁড়িয়ে কেন, বসুন না। আপনি কি জানতে চান আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। খুনের ব্যাপারে তদন্তে যদি আমি কোনো কাজে আসতে পারি, সেটা আমার নিজেরও খুব ভালো লাগবে। যারা খুন হয়েছে, আফটার অল দুটি মেয়েই তো আমাদের কলেজেরই ছিল, সুতরাং এটা আমার কর্তব্য। আগে আপনি আমাদের দুজনকে আপনি আপনি বলবেন না, আমি বয়সে অনেকটাই ছোট। তুমি করে কথা বলতে পারেন, কোনো অসুবিধে নেই। তাতে আমার কথা বলতে অনেকটাই সুবিধে হবে। দেখুন, আপনার সাহায্যের কিন্তু আমাদের বিশেষ প্রয়োজন। নিশ্চয়ই। অকালে এইভাবে দুটো প্রাণ হারালো, আমি সব রকমভাবে সাহায্য করব। তাছাড়া আমাদের এত বড় নাম করা একটা কলেজ, বুঝতে পারছো, কলেজের সম্মানও জড়িয়ে আছে। তুমি যা যা জানতে চাও বলো। প্রথম প্রশ্ন, যে দুজন মেয়ে খুন হয়েছে আপনি কি দুজনকেই চিনতেন? এবং আপনি তাদের ব্যাপারে কতটা জানেন আমায় একটু খুলে বলবেন প্লিজ? হ্যাঁ, বুঝতেই পারছেন, সৃজনীর বাবা আমার পরিচিত তো, সেই সূত্রেই। তাছাড়া সৃজনী মেয়েটাও খুব ভালো ছিল। কদিন আগে কলেজের অনুষ্ঠানে ওই তো দায়িত্ব নিয়ে সিনিয়রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সব কিছুর আয়োজন করলো। সোজাভাবে বলা যায় মেয়েটার স্বভাব চরিত্র বেশ ভালো ছিল। তবে এইভাবে অকালে যে চলে যাবে সেটা ভাবতে পারিনি। আর কেনই বা ওই ফুলের মতো মেয়েটিকে হত্যা করলো সেটাই বুঝতে পারলাম না। আর পায়েল বসাক? মেয়েটিকে আমি কয়েকদিন আগেই চিনলাম, মানে ওই কলেজের একটা অনুষ্ঠানে আর কি। ওই অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। মেয়েটার অসাধারণ বুদ্ধি, আর কলেজ ম্যাগাজিনে তো ওর একটা লেখা কবিতাও আছে। শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। আপনারা যদি তার সাথে কথা বলতেন তাহলে বুঝতে পারতেন, ওর কথায় বুদ্ধির ছাপ বেশ স্পষ্ট ছিল। বুঝলাম। আপনি যে এত কাজ, এত বড় কলেজ চালাবার পরও দুজন মেয়েকে এত সুন্দরভাবে নজরে রেখেছিলেন, এটা দেখে ভালো লাগলো। ছাত্রছাত্রীদের প্রতি আপনার যে কতটা স্নেহ তা এটা দেখেই প্রমাণ পাওয়া যায়। কিন্তু পরের মাসেই সবার ফাইনাল পরীক্ষা। এই সময় এভাবে দুটো ফুলের মতো প্রাণ চলে গেল, আমি সত্যি ব্যাপারটা মেনে নিতে পারছি না। বুঝতে পারছি। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব খুনিকে ধরতে। আপনার চিন্তার কোনো কারণ নেই। পুলিশ নিজের কাজ করছে, আর আমরাও আমাদের কাজ জারি রাখব। খুনি ধরা পড়লে আপনি নিশ্চয়ই জানতে পারবেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আমার একটা জরুরি মিটিং আছে, আমি আসছি। হ্যাঁ, তুমি ওদের সাথে কথা বলো, আমি বেয়ারাকে বলছি চা দিতে। আমরা একবার পিছন ঘুরে সবাইকে দেখে নিলাম। সবাই ভয়ে জড়সড় হয়ে বসে আছে। অনেকেরই মুখে চিন্তার ছাপ, অনেক প্রশ্ন, কৌতূহল। আমি তোমাদের সবাইকে কিন্তু কিছু প্রশ্ন করব। ভয় পাওয়ার কোনো দরকার নেই, যা জানো একদম তাই বলবে। জানি সামনে তোমাদের পরীক্ষা এসে গেছে, তাই তোমাদের বেশি সময় নষ্ট করব না। তারপর ব্যোমকেশ দুটো গ্রুপের সাথে এক এক করে কথা বলল। যা কথা হলো তা কেবলই মাত্র প্রশ্ন উত্তর, এবং বেশ সংক্ষেপেই। পায়েলের বান্ধবী দুজনকে প্রশ্ন করে জানা গেল যে পায়েল খুবই শান্ত, চুপচাপ এবং ভদ্র মেয়ে ছিল।
ক্লাসে সবার সাথে খুব একটা বেশি কথা বলতো না, তবে এই দুজনের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। পায়েল কোনোদিনও ওর সম্পর্কে কোনো কিছু খুলে বলতো না, কিন্তু কথায় কথায় কয়েকবার বলেছিল যে ওর কমার্স পড়ার ইচ্ছে ছিল না, শুধু ওর বাবার কথায় ও কমার্সে ভর্তি হয়। আর ওর নাকি ডায়েরি লিখতে খুব ভালো লাগতো, কবিতা লিখতে ভালো লাগতো, বিভিন্ন গল্প লিখতে ভালো লাগতো। ওর একটা ডায়েরি ছিল আর একটা নাকি খাতা ছিল, তাতে নানান রকম পেন পেন্সিল দিয়ে সুন্দর ছবি আঁকতো আর তাতেই কবিতা লিখতো। কবিতা নাকি কয়েকবার ওরা পড়েও ছিল, বেশ ভালোই কবিতা লিখতো। আর হ্যাঁ, এইটাও জানা গেল যে ক্লাসের কোনো বিশেষ বন্ধু ছিল না, কোনো ছেলের সাথেই নাকি পায়েল কথা বলতো না, ছেলেদের থেকে একটু দূরেই থাকতো। বরং কারোর সাথে কথা বললেও পড়াশোনা ছাড়া আর কোনো বিষয়ে কথা বলতো না। ও বলতো ওর বাবা যদি জানতে পারে যে ও কোনো ছেলের সাথে কথা বলেছে, তাহলে নাকি ওর বাবা ওকে মেরেই ফেলবে। সৃজনীর বিষয় বলতে গেলে ছেলেমেয়েরা সবাই ওর বন্ধু ছিল, তবে বিশেষ কেউ ছিল কিনা বা আছে বলে তেমন কেউ কিছু জানে না। মারা যাওয়ার দিন বিকেলেই দুজন বাড়ি যাবে বলে বেরিয়ে গিয়েছিল, আর সৃজনী গিয়েছিল লাইব্রেরির দিকে। এটাই শেষ দেখা। আর লাইব্রেরি নাকি রোজ দিনও যায় না, পরীক্ষা সামনে বলে এই 3 মাস যাচ্ছিল। আচ্ছা, তোমরা সবাই এবার যে যার ক্লাসে যাও। তোমাদের দিয়ে যা জানার তা জানা হয়ে গেছে। আর কেউ যদি গোপনে আমায় ওদের সম্পর্কে কিছু বলতে চাও, তাহলে আমি এখানেই আছি। ওরা তো তোমাদেরই বন্ধু ছিল, সুতরাং ওদের খুনিকে ধরা এবং খুনির শাস্তি হলে সেটাই তোমাদের জন্য ভালো ব্যাপার হবে। ঠিক আছে, যাও। সব ছাত্রছাত্রীরা নিজেদের ক্লাসে চলে যেতেই বেয়ারা এসে 3 কাপ চা দিয়ে গেল। এই অবেলায় আমার চা খাওয়ায় অনিচ্ছা থাকলেও বিমল বাবু আর ব্যোমকেশ চা শেষ করে উঠে বলল, চলুন বিমলবাবু, একবার লাইব্রেরির দিকে যাওয়া যাক। কেসটা ভীষণ ঘেটে যাচ্ছে, যদি ওখান থেকে কোনো ক্লু পাওয়া যায়। বেয়ারাকে ডেকে 3টে চায়ের কাপ ফেরত দিয়ে লাইব্রেরিটা কোন দিকে সেটা জিজ্ঞেস করে নিল ব্যোমকেশ। সিঁড়ি দিয়ে নিচে নেমে একদম নিচের তলায় ডান দিকের শেষে বড় হল রুমটা হলো লাইব্রেরি। বিমলবাবু, আমরা আর কেউ ভেতরে যাব না, বরং আপনি ভেতরে যান আর লাইব্রেরিয়ানকে এখানে একটু ডেকে আনুন। আর রেজিস্ট্রি খাতাটাও আনবেন, মানে যেটাতে সব ছেলেমেয়েরা যাওয়া আসার নাম সময় লিখে রাখে আর কি। আপনি আসবেন না? না, পরীক্ষার সময় ছেলেমেয়েরা সবাই পড়ছে, এখন ভেতরে ঢোকা উচিত না। তাছাড়া 3 জনে মিলে গেলে ওরা সবাই ভয় পেয়ে যাবে। বিমল বাবু ভেতরে গেলেন। এত রোদের তাপ, একটু দাঁড়ানো যাচ্ছে না। সামনে একটা বাগান মতো করা আছে, সেখানেই ছোট ছোট কিছু বসার জায়গা করা আছে। আমরা দুজন সেই দিকে এগিয়ে গেলাম। হাতে একটা সিগারেট নিয়ে এক মনে পায়চারি করছিল ব্যোমকেশ। এমন সময় বিমল বাবু সেই লাইব্রেরিয়ানকে সাথে নিয়ে এলেন। আসুন আসুন, এ হলো গোয়েন্দা ব্যোমকেশ, পুলিশকে সাহায্য করছে। আমি হাসি মুখে নিজের মনে থাকা একটা কথা চেপে নিলাম আর মনে মনে হাসলাম। পুলিশের সাহায্য? কিন্তু ব্যোমকেশ যে নিজেই এত বড় বড় কেস সলভ করে, সে কিনা এখন পুলিশকে সাহায্য করছে। বেশ বেশ। আমরা দুজনে এগিয়ে গিয়ে একটু উঠে দাঁড়ালাম বারান্দায়। একজন 28 বা 30 বছর বয়সী যুবতী শাড়ি পরে আছেন, বেশ সুস্বাস্থ্য, ছোট করে কাটা চুল, একটু যেন ছেলে ছেলে ভাব, আর একটা মিষ্টি গন্ধ পেলাম, কোনো আতরের মনে হয়। মেয়েটি হাত তুলে আমাদের নমস্কার করলে আমরাও দুজনে হাত জড়ো করে প্রতি নমস্কার করলাম। আচ্ছা, রেজিস্ট্রিটা এনেছেন? হ্যাঁ হ্যাঁ, এই নিন। বিমলবাবু একটা বড় লম্বা খাতা ব্যোমকেশের হাতে তুলে দিল। আমরা সবাই বাগানে গিয়ে বসলাম। মেয়েটি একদিকে বসলো আর আমরা 3 জন একদিকে। মেয়েটি একবার আমাদের 3 জনের দিকে মুখ তুলে তাকিয়ে শাড়ির আঁচল দিয়ে কপালের ঘামটা মুছে নিল। ভয় পাওয়ার কোনো কারণ নেই, শুধু কয়েকটা প্রশ্ন করব। আসলে এই প্রথমবার পুলিশের সামনে, মানে কোনোদিন পুলিশের সাথে কথা হয়নি, তাই আর কি। তোমার নাম কি মা? আর কতদিন কাজ করছো এই কলেজে? আমার নাম দেবলীনা বোস। এই আজ 6 মাস হলো আমি এখানে লাইব্রেরিয়ানের কাজ করছি। আচ্ছা, আপনি জানেন যে কলেজে 2টি মেয়ে খুন হয়েছে? হ্যাঁ জানি, কলেজে এসে শুনেছিলাম। চিনতেন ওদের দুজনকে? দেখেছিলেন আগেই লাইব্রেরিতে? হ্যাঁ, দুজনকেই চিনতাম। ওই পায়েল বলে মেয়েটি আমি আসা থেকেই দেখছি, লাইব্রেরিতে আসতো, কোনো একটা কোণে বসে পড়তো। শুধু পড়ার বই নয়, অনেক রকম বই পড়তো, ঘন্টার পর ঘন্টা বসে, শুধু পড়েই যেত। আর সৃজনী? হ্যাঁ, মেয়েটা মনে হয় এই 2 মাস ধরে আসতো।
2 মাস ধরে আসতো, এটা কি করে মনে আছে আপনার? এই লাইব্রেরিতে একজন মাসি আছেন, যিনি ওই বইপত্র গুছিয়ে রাখা, চেয়ার টেবিল গুছিয়ে রাখা, চারিদিক ঝাড়পোছ করা এইসব করেন আর কি। আমি বেশ কয়েকবার দেখেওছি ও টাকা দিত মাসিকে, হাসি মুখে বলতো এই নাও কিছু খেয়ে নেবে, তাই মনে আছে। কোনোদিন দেখেছিলেন ওদের লাইব্রেরির বাইরে কারোর সঙ্গে কোনো ঝগড়া হতে বা কোনো কিছু নিয়ে রাগারাগি কথা কাটাকাটি হতে? এখানে তো সবাই পড়াশোনা করে, আর আমি সারাদিন ভেতরেই বসি, তাই বাইরে কোথায় কি হয় সেটা ঠিক বলতে পারবো না। শেষ কবে দেখেছিলেন ওদের? পায়েলকে এই 3-4 দিন আগে, আর সৃজনীরটা মনে নেই। আচ্ছা মা, তুমি এবার এসো। আর রেজিস্ট্রি খাতাটা পড়ে একটু পরেই দিয়ে আসছি আমি। কি ব্যোমকেশ, কিছু বুঝলেন? না বিমলবাবু, সব কিছু আরো বেশি গুলিয়ে যাচ্ছে। তারপর কিছুক্ষণ ধরে ব্যোমকেশ মোটা খাতাটার সব পাতাগুলো উল্টে পাল্টে দেখল। চলো এবার যাওয়া যাক, অনেকটাই তো বেলা হলো। দাঁড়াও, আমি ওনাকে খাতাটা দিয়ে আসি। গাড়িতে উঠে বসে ও বলল, বিমলবাবু, আপনি পাহারার ব্যবস্থা করুন, তবে পুলিশের পোশাকে নয়, ভিখারির ছদ্মবেশে। তাহলে বিকালে দেখা হচ্ছে। আর পায়েলের বাবা মা আসছে তো? বিকেলে আমরা থানায় ঢুকতেই দেখলাম বিমল বাবু চেয়ারে বসে ঢুলছেন। বিমলবাবু শুনছেন? কে কে? আরে উঠে বসুন, বিকেল হয়ে গেল তো। ও আপনারা, বসুন বসুন। আর কি বলবো, এই কেসটার চাপে ঘুমটু মুড়ে গেছে আমার। শান্তি নেই একটু, বুঝলেন, শান্তি নেই। আচ্ছা চা চলবে তো নাকি? এই যে হাবুল, এই 3 কাপ চা দিয়ে যাও তো। জি হুজুর। আচ্ছা, আর হুজুর এ দেখুন, এক দম্পতি এসেছেন। আপনি নাকি ডেকেছেন ওনাদের? কোনো নাম বলেছেন ওনারা? জি হুজুর, সোমনাথ বসাক দমদম থেকে এসেছেন বললেন। ওই যে পায়েল মারা গেছে তার বাবা মা। ঠিক আছে, ওনাদের ভেতরে বসাও আর কাউকে একটা 3 কাপ চা আনতে বলো। আর শোনো, ওই সৃজনী ও পায়েলের কেস ফাইল দুটো আর পোস্টমর্টেম রিপোর্টগুলো একটু এনে দাও তো। সৃজনীর ব্যাপারে আর কোনো খোঁজ খবর নিয়ে কিছু জানতে পারলেন? আপনি তো গিয়েছিলেন না ওনার বাড়িতে? আমি গিয়েছিলাম ওই ভদ্রলোকের দোকানে, আর আপনি যদি চান তাহলে আমি ভদ্রলোকের সাথে আপনার কথা বলিয়ে দেব। না, সেটার বোধহয় দরকার হবে না। সেরকম হলে ওনার দোকানে গিয়ে একবার কথা বলবো। জানেন, প্রথমে সৃজনীর দেহ পেয়ে ভেবেছিলাম বোধহয় এটা কারোর ব্যক্তিগত শত্রুতা, তাই এই হত্যা। কিন্তু দুটো হত্যা এই একই রকম দুটো কলেজের মেয়ের উপর, কার এমন রাগ হবে বলুন তো 2 দিনের গ্যাপে? একই বিভাগ হলে না হয় বোঝা যেত যে কোনো বন্ধু বা বান্ধবী পড়াশোনার আক্রমণ বা প্রেম জাতীয় কিছু থেকে করছে, কিন্তু পায়েলকে কোনোদিন কারোর সঙ্গে তেমন কথা বলতে দেখা যায়নি। সৃজনীরও সেরকম কারোর কোনো বিশেষ বন্ধু ছিল বলে জানা যায়নি। আচ্ছা বিমলবাবু, পায়েলের কলেজ ব্যাগটা কোথায়? ওটা যদি একটু দেখতাম। তখনই এক বেয়ারা এসে টেবিলে 3 কাপ চা আর বিস্কুট রেখে গেল, আর হাবিলদার এসে মোটা মোটা দুটো ফাইল এনে দিল। 2 মৃত্যু, রাত 12টা থেকে 2টো নাগাদ। একইভাবে মারধর করা হয়, হাতে ধূপ ও সিগারেটের ছ্যাঁকা, কিন্তু মৃত্যু হয়েছে গলায় চামড়া জাতীয় কিছু একটা দিয়ে শ্বাসরোধ করে। দুজনেই কিন্তু কলেজ থেকে বাড়ি ফেরেনি, আর দুজনেই হালকা প্রসাধনী মেয়েদের লিপস্টিক পাউডার এসব মেখেছিল। পেটে চাও কিছু খাবারের অংশ পাওয়া গেছে। দুটো মৃত্যু আলাদা দিনে, কিন্তু খুনের ধরন এক। মেয়ে দুটো নিখোঁজ হওয়া, প্রসাধনীর ব্যবহার, সবকিছুই একই রকম। আর পায়েল কিন্তু অনেক সাধারণ বাড়ির মেয়ে ছিল, এত প্রসাধনী এইসব ব্যবহার করতো না। এই নিন স্যার, ব্যাগ দুটো। ব্যাগ দুটোর মধ্যে একটা খুব দামি চামড়ার ব্যাগ আর একটা সাধারণ কলেজ ব্যাগ। ব্যোমকেশ প্রথমে সৃজনীর ব্যাগটা দেখল, তারপর পায়েলের ব্যাগটা দেখছিল। ব্যাগটা ঝাড়তেই একটা আতরের বোতল বেরোলো। আমরা 3 জনই তো অবাক। 2টি ব্যাগই কি তার মানে এই আতরের বোতল পাওয়া গেল? ব্যোমকেশ জিজ্ঞেস করলো, বিমলবাবু, সৃজনীর ব্যাগ থেকেও একটা পারফিউম বোতল পাওয়া গেছে বলছিলেন না? হ্যাঁ, এই একই বোতল মনে হচ্ছে। এই দাঁড়ান 1 মিনিট দাঁড়ান।
এই বলে উঠে গিয়ে পাশের আলমারি থেকে দুটো প্লাস্টিক বার করে দিলেন। এইটাতে সৃজনীর ব্যাগ থেকে পাওয়া সব জিনিস আছে, আর ওতেই ওই পারফিউমটা আছে। এই যে দেখুন। হ্যাঁ, আর ওই প্লাস্টিকের মধ্যে পায়েলের ব্যাগ থেকে পাওয়া সব জিনিস আছে, তবে পায়েলের ব্যাগে ওই একই পারফিউম। তারপর ব্যোমকেশ প্রথমে পায়েলের ব্যাগ থেকে পাওয়া বোতলটা খুলে গন্ধ শুকলো, তারপর প্লাস্টিকের ভেতর থেকে সৃজনীর ব্যাগ থেকে পাওয়া বোতলটার গন্ধ শুকলো। হ্যাঁ, একই গন্ধ, দুজনের ব্যাগেই একই আতর। আর বিমলবাবু, আপনারা কেউ লক্ষ্য করেননি পায়েলের ব্যাগেও এই একই শিশি আছে বলে? মানে এটা কি করে যেন মিস হয়ে গেছে। ফাইলে তো কোথাও লেখা নেই এই বোতলটার কথা। ভাইয়া, এই গন্ধটা কেমন যেন একটু... এত বড় একটা ক্লু আপনারা মিস করলেন কিভাবে বলুন তো? হ্যাঁ, যাই হোক, তার মানে এরা দুজন দুজনকে হয়তো চিনত, নয়তো কেউ এদের দুজনকে গিফট করেছিল একই জিনিস। না হলে এরা দুজন একই সঙ্গে এই একই পারফিউম কিনেছিল, আর সেটাও না হলে খুনি এদের দুজনকে দিয়ে থাকতেই পারে, তাই না? একদম ঠিক বলেছো বন্ধু। আর দেখে মনে হচ্ছে এটা কোনো দামি আতর। পায়েল একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে, ওর পক্ষে এত দামি একটা আতর কিনে এইভাবে ব্যাগে রেখে দেওয়াটা সম্ভব নয়। এরই মধ্যে বাইরে শোনা গেল মৃত পায়েল বলে মেয়েটির মা বাবা সেখানে এসে কান্নাকাটি করছে। বিমল বাবু ওনাকে ভেতরে আসতে বললেন। হাবিলদার, এই ভেতরে নিয়ে আসো, যাও। আমরা দুজন চেয়ার থেকে উঠে পড়লাম। দুজনেই ঘরে এলো। দেখে বোঝাই যাচ্ছে মহিলা খুব অসুস্থ, বিধ্বস্ত, কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে গিয়েছে, কিন্তু ভদ্রলোক অনেকটা শক্ত করে রেখেছে নিজেকে। বসুন আপনারা। আর ওরা দুজন গোয়েন্দা, এই কেসটাতে আমাদের সাহায্য করছে সব রকম ভাবেই। উভয় পক্ষই নমস্কার বিনিময় করলাম। তুমি তো সেই গোয়েন্দা ব্যোমকেশ, কাগজে কয়েকদিন আগে তোমার নাম বেরিয়েছিল না? আমি দেখেছিলাম। আমার নাম সোমনাথ বসাক, আর ইনি রূপা বসাক। বাবা, তুমি তো অনেক বড় গোয়েন্দা। জানো, আমার মেয়েটা কত ভালো ছিল, চুপচাপ, শান্ত, পড়াশোনায় ভীষণ আগ্রহ ছিল। এইভাবে অকালে চলে গেল। পারবে না তুমি? হ্যাঁ, পারবে না তুমি আমার মেয়ে খুনিকে খুঁজে দিতে? বলো, পারবে না? আমরা সবাই সেই চেষ্টাই করছি। কাকিমা, আপনি একটু শান্ত হন, একটু জল খান। এই নিন, জল খান। আচ্ছা, এই কদিন আপনাদের মেয়ের মধ্যে কোনো পরিবর্তন দেখেছিলেন কি? মানে কোনো রকম ভয় বা কোনো চিন্তা, কোনো কিছু? আসলে সামনে পরীক্ষা ছিল তো, তাই মেয়েটা একটু চিন্তায় ছিল। তবে এই মাসখানেক হলো আগের থেকে যেন একটু বেশি হাসি খুশি থাকতো। আমি জানতে চেয়েছিলাম কি হয়েছে, বলতো কিছুই না। ছোট থেকেই চুপচাপ, কোনোদিনও খুলে কিছু বলতো না। ঠিক আছে, আপনারা এখন আসুন। সত্যিই আমি দুঃখিত। আমার জানা নেই আমি আপনাদের ঠিক মানে কি বলে সান্ত্বনা দেব। দুজনে ধীর পায়ে উঠে চলে গেল। বিমলবাবু, আপনি খোঁজ পাঠান এই যে দামে আতরটা, এটা কোথায় পাওয়া যায়, আর গত কদিনে কে কে কিনেছে। কাজটা যত তাড়াতাড়ি হয় করুন। আচ্ছা, পায়েলের কোনো ডায়েরি বা কিছু পাওয়া গেছে? হ্যাঁ, আমি এক্ষুনি লোক পাঠিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করব আজ বিকালের মধ্যেই আপনাকে এটা জানানোর। আর পায়েলের ওই ডায়েরিটা ব্যাগের মধ্যে ছিল, আমি দেখছি ওটা কোথায় পাওয়া যায়। সেদিন বাড়ি ফিরতে সন্ধে হয়ে গেল আমাদের। ব্যোমকেশ নিজের ঘরে চলে গেল। একদম দেখা হলো রাতে খাওয়ার টেবিলে। তবে দেখা গেল শান্তভাবেই খাওয়া শেষ হলো। খাওয়ার শেষে ব্যোমকেশ বারান্দায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। ব্যোমকেশ এদিকে পরপর কতগুলো ফোন সারল। একটা তো থানায়, আর অন্যগুলো কোথায় কোথায় সেটা ঠিক বোঝা গেল না। আসলে কোনো কঠিন কেস আসলে তখন সে নিজেই সবটা দেখে নেয়। তখন সে এক অদ্ভুত জগতে থাকে, তাই কেউ তখন তাকে বিরক্ত করে সেটা সে একদম পছন্দ করে না। আর এইভাবেই দুদিন একইভাবে কেটে গেল। আমি লেখার কাজে ব্যস্ত ছিলাম, আর ব্যোমকেশ সারাদিন এই কেসের তদন্ত করে বেরিয়েছে। কোথায় কোথায় গিয়েছিল সেটা জানি না। আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কোনো উত্তর পাইনি। শুধু একবার একটু হেসে বলেছিল, অনেক কিছুই জানতে পেরেছি, কিন্তু অনেক কিছু এখনো জানতে বাকি। এত ঘেটে গেছে না কেসটা, একটু সাজিয়ে নিতে দাও, সময় হলে ঠিকই বলবো। তবে তুমি একটা কাজ করে রাখবে, আমাদের পাড়ায় যে লাইব্রেরিটা আছে না, ওখানে গেলে দেখবে শঙ্করদা তোমায় একটা বই দেবে। ওখান থেকে খুঁজে তোমায় একটা বিষয় পড়তে হবে। মানে কি বলছো?
কি বিষয় পড়তে হবে? তুমি শুধু ইতিহাস বইগুলো থেকে খুঁজে কয়েকটা শাস্তির নাম পড়ে রাখবে, ব্যাস। এই বলেই সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে চলে গেল। ইতিহাসের বই? শাস্তি? পড়ে রাখবো মানে কি বলে গেল? পরের দিন আমি আর লেখার কাজে বসিনি। সকালে ব্যোমকেশ বেরিয়ে গেছে। আমি জলখাবার খেয়ে লাইব্রেরি গিয়ে বইটা আনলাম। তারপর দুপুরে খেয়ে দিয়ে নিজের বিছানায় শুয়ে বইটা পড়া শুরু করলাম। বইটার নাম মেডিভেল পানিশমেন্ট অ্যান্ড টর্চার। বইটা অনেক পুরনো ইতিহাসের শুরুর থেকে অনেক পুরনো ভয়ঙ্কর সব শাস্তির কথা লেখা আছে। কোন যুগে কার রাজত্বকালে কেমনভাবে কিভাবে শাস্তি দেওয়া হতো সব কিছু লেখা আছে। এতে মোট 12 রকম ভয়ঙ্কর শাস্তির কথা লেখা আছে। প্রথম 4টে একটু একটু করে পড়লাম। তারপর 5 নম্বর শাস্তিতে গিয়ে প্রথম পৃষ্ঠায় ছবি দেখে চোখটা যেন একটু আটকে গেল। একটু পড়তেই মাথা ঘুরতে শুরু করলো আমার। এও কি সম্ভব? কেমন খুনি? এত বুদ্ধি খাটিয়ে খুনটা করলো? বইটা বন্ধ করে আরেকবার বইয়ের মলাটটা দেখলাম আমি। বইটা কি আগেও কোথাও দেখেছি আমি? যেন চেনা চেনা লাগলো একটু। ব্যোমকেশের সাথে আবার দুপুরে খাওয়ার টেবিলে দেখা হলো। তার কথাবার্তা শুনে আর মুখে একটা হাসি লেগে থাকতে দেখে বুঝলাম সে কেসটার ব্যাপারে হয়তো অনেকটাই অগ্রসর হয়েছে। কারণ ওকে আমি অনেক দিন থেকে চিনি এবং এই রূপটার কথাও জানি। সে আমার উদ্দেশ্যে প্রশ্ন করলো, কি ভাইয়া, কাজটা করেছ? তুমি যেটা করতে বলেছিলাম না ভুলে মেরে দিয়েছো একদম? খুন দুটো দ্য ক্যারেট এই শাস্তির অনুকরণে হয়েছে। তুমি পড়েছো বইটা? আর বইতে লেখা আছে ওই শাস্তির নাম? মানে তুমি কি জানো না? তাহলে বইটা আমাকে আনতে বললে কেন? একটা সন্দেহ থেকে। সন্দেহ? কি সন্দেহ? তাহলে আমার সন্দেহটাই ঠিক। আরে কি বিড়বিড় করছো তুমি? কিসের সন্দেহ একটু বলবে আমায়? আচ্ছা ভাইয়া, তুমি গ্যারোট এই পদ্ধতিটা আসলে কি একটু বলবে আমায়? এটা একরকম প্রাচীন মৃত্যুর পদ্ধতি। দোষীদের এইভাবে শাস্তি দেওয়া হতো। একটা চেয়ার আর তার সাথে একটা লম্বা পাতা থাকতো, আর ঠিক মানুষের গলার মাপের উচ্চতায় গলায় বেড়ি পড়া থাকতো। সেটা চামড়া ও পাত মেশানো। কোনো দোষীকে ওই চেয়ারে বসিয়ে গলায় ওই বেড়িটা পরিয়ে দেওয়া হতো। তারপর একজন পেছন থেকে আস্তে আস্তে সেটাকে একটু একটু করে টানত। আর যে দোষী সে একটু একটু করে কষ্ট পেয়ে যন্ত্রণায় নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেত। আর তার সাথে চলতো চাবুকের মার, গায়ে গরম জল দেওয়া ইত্যাদি। এত সাংঘাতিক একটা মৃত্যুদণ্ড। আচ্ছা, কে বলো তো এত বুদ্ধি খাটিয়ে এত কিছু পড়াশোনা করে এইভাবে মারলো? সত্যি কি নৃশংস, তাই না? খুনিকে ধরতেই হবে। খুনিকে তো ধরতেই হবে। সে সুস্থ নয়, অসুস্থ মস্তিষ্কের একজন। আজ রাতেই ধরতে হবে। খেয়ে উঠে ব্যোমকেশ আবার থানায় ফোন করলো। ফোনের স্পিকার অফ থাকায় আমি একদিকের কথাই শুনতে পেলাম, তবে বুঝতে পারলাম যে খুনি আমাদের নাগালের মধ্যেই আছে। হ্যাঁ, হ্যালো বিমলবাবু, সব ঠিকঠাক করে রাখা তো? আর খোঁজ নিয়েছেন তো ব্যাপারটা? আচ্ছা, হ্যাঁ, কি বললেন? আচ্ছা আচ্ছা, বুঝলাম। ঠিক আছে। আচ্ছা, আজ রাতে খুনিকে ধরা হবে মানে? তুমি কি বুঝে গিয়েছো খুনিকে? আর একটু ধৈর্য ধরো, সময় হলে সবই জানতে পারবে। বিকেল 5টায় আমরা বেরিয়ে গেলাম। আজ আমরা নিজেদের বেশে নয়, ভিখারির ছদ্মবেশ ধরে। ছদ্মবেশ নেওয়ার কারণটা অবশ্য কি সেটা আমি জানি না। এটার প্রয়োজন হবে কিনা তাও ঠাউর করতে পারছিলাম না। তবে ব্যোমকেশের সাথে এইরকম অভিযানে যোগ দিতে বেশ ভালোই লাগে। অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হই আমি প্রতিবার। তবে সত্যি বলতে আমি কিন্তু অথই চলে। কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝলাম না। প্রথমে গেলাম কলেজের পেছনে সেই ছোট্ট একটা গেটের কাছে। লাইব্রেরির পাশেই যে বাগানটা ছিল, আমরা সেই দিনই লক্ষ্য করেছিলাম বাগানের কাছে ছোট মতো একটা গেট আছে, যেটা সচরাচর সবার চোখে পড়বে না। ওই গেট থেকে একটু দূরে আমরা বসলাম। দেখলাম আশেপাশে আরো কিছু ভিখারি আছে। আমাদের সবাই চোখ বড় বড় করে দেখছে। নিশ্চয়ই ভাবছে আমাদের জায়গায় নতুন কেউ এলো নাকি। ভিখারিগুলোর মুখের অবস্থা দেখে একটু হাসি পেল বটে, কিন্তু ওদের করুণ অবস্থার কথা ভেবে নিজেকে সামলে নিলাম।
কিছুক্ষণ পর একজনকে দেখলাম মুখে কিছু একটা ঢাকা দিয়ে সেই দরজা থেকে বেরোলো। রাস্তার এদিক ওদিক ঘুরে সেই গলি যেখানে দুটি মৃতদেহ পাওয়া গিয়েছিল সেখানে ঢুকলো। একবার থমকে দাঁড়িয়ে পেছনে দেখে নিল, তারপর সামনের দিকে একটা ঘরের মধ্যে ঢুকে গেল। আমরা একটু দূরত্ব রেখেই সেই ব্যক্তির পিছু নিলাম, আর ওদের পেছন পেছন আরও দুজন লোক মানে ভিখারি পিছু নিল। ব্যোমকেশ আস্তে আস্তে ফিসফিস করে বলল, কি বিমলবাবু, আপনি তৈরি তো? আপনার সব লোক তৈরি তো? আমাদের কিন্তু প্রতিটা মুহূর্তে প্রস্তুত থাকতে হবে। এখানে যা খুশি তাই করতে পারে। এখানে আমরা একটি খুনির পেছনে এসেছি, সেটা ভুলে গেলে কিন্তু চলবে না। আমি অবাক হয়ে গেলাম, এই ভিখারির ছদ্মবেশে লোকটা বিমল বাবু। কিন্তু মুখে কিছু বললাম না সেই মুহূর্তে, চুপ করেই রইলাম। তারপর ওরা সেই বাড়ির দরজায় গিয়ে টোকা দিল। একজন অতি বৃদ্ধ মতো লোক ঘর খুলে দিল। বিমল বাবু সামনে এগিয়ে গিয়ে তার আইডি কার্ডটা দেখিয়ে জিজ্ঞাসা করলো এই মাত্র যে ঘরে ঢুকলো তার কথা। বৃদ্ধ লোকটি মুখে কোনো কথা না বলে আঙ্গুল তুলে ওপরের দিকে দেখিয়ে দিলেন। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই দেখা গেল একটাই দরজা, তার মানে খুনি এই ঘরে ঢুকেছে। আমরা সবাই দরজা ধাক্কা দিতে শুরু করলাম। আমার মনে তখন খেলা করছে হাজারো প্রশ্নের ভিড়। দরজা খোলো, দরজা খোলো বলছি। আর লুকিয়ে লাভ নেই, আপনাকে কিন্তু চারিদিক থেকে পুলিশ ঘিরে ফেলেছে। দরজাটা খুলুন, বেরিয়ে আসুন। আপনার কাছে এখন একটাই পথ খোলা আছে, পুলিশের কাছে আত্মসমর্পণ করা। আমাদের বিশ্বাস আপনি আমাদের নিরাশ করবেন না, আর ভুল কিছু পদক্ষেপও নেবেন না। দরজাটা না খুললে এবার কিন্তু আমরা দরজাটা ভাঙতে বাধ্য হব। বিমলবাবু, আমার ভালো লাগছে না, কিন্তু মনে হচ্ছে দরজাটা ভাঙতেই হবে। বেশি সময় নষ্ট করার মতো সময় কিন্তু আমাদের হাতে নেই। দরজাটা গায়ের জোরে ভেঙে ফেলতে হবে। আরো জোরে ঠেলুন, চেষ্টা করুন। এবার আমরা সবাই ভেতরে প্রবেশ করে এক ভয়ঙ্কর দৃশ্য দেখলাম, যেটা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। পুরো ঘরটা আতরের গন্ধতে ভরে গিয়েছে। খুনি সেই কেরোটের চেয়ারে বসে, ঘরে একটা হালকা হলুদ আলো জ্বলছে, আর খুনি সে নিজের ডান হাত দিয়ে পেছন দিকের সেই পট্টিটা পেছন থেকে টেনে ধরে আছে। ব্যোমকেশ ছুটে কাছে গেল, তখনও তার শ্বাস চলছে, তবে দেখে বোঝাই গেল অবস্থা খুব একটা ভালো নয়। এটা আপনি কেন করলেন? আমি জানি আপনার মনের প্রকৃত অবস্থাটা কি। আপনি চাইলে সরকার আপনাকে অনেক সাহায্য করবে, একটা সুস্থ স্বাভাবিক জীবনে বাঁচতে পারবেন আপনি। মাফ করবেন, মারতে চাইনি আমি ওদের। বিশ্বাস করুন, ওদের ওদের আমি ভালোবেসেছিলাম। সত্যি সত্যিই ভালোবাসতাম আমি ওদের। ব্যাস, সব শেষ। দেবলীনার দেহটা এলিয়ে পড়ল ব্যোমকেশের কোলে, আর বিছানায় পড়ে দুটো ডায়েরি, সৃজনী ও পায়েলে, যে ডায়েরি দুটো এতদিন বিমল বাবুও সে খুঁজে চলেছিল। তিন দিন পর সকালে বসার ঘরে চায়ের আসরে আমরা তিনজন বসে আলোচনা করছি এই সমস্ত বিষয়। আচ্ছা ব্যোমকেশ, ব্যাপার কি তোমার বলো তো? এই 3 দিন তো মৌনব্রত করেই কাটালে, তা কি ছিল ওই ডায়েরি দুটোতে? আর তুমি ওই লাইব্রেরিয়ান দেবলীনাকে ধরলেই বা কি করে? তুমি বুঝলে কি করে যে ওই খুনি? আরে বলো। আরে এবার আর ধৈর্য ধরছে না ভায়া। কেসটা বেশ জটিল ছিল, তার থেকেও বড় কথা খুব মর্মান্তিক মানসিক দুর্ঘটনা। তুমি একদিন সময় করে ডায়েরিগুলো পড়ো, খুব মন দিয়ে পড়বে, কিন্তু কোনোদিন কাউকে কোনো কিচ্ছু জানতে দিও না বা বলো না। পরে পুড়িয়ে দিও ওই ডায়েরি দুটো। আর হত্যাকারীকে কি করে ধরলাম সেটাও বলবো, একটু অপেক্ষা করো। বিমলবাবু আসছেন। কিছুক্ষণ পরেই বিমল বাবু এলেন। 3 কাপ চা এলো। ব্যোমকেশ সিগারেটটা ধরেই শুরু করলো। বিমলবাবু কেমন আছেন আপনি? বেশ নামটা তো হলো আপনার। নাম হলো কিনা জানি না ভাই, তবে হ্যাঁ, সাসপেন্ড হতে হতে বেঁচে গেলাম, তাও আপনার দয়ায়।
এ যাত্রায় আপনি আমাকে বাঁচালেন। তবে কমিশনার সাহেবকে কিন্তু আমি আপনার কথা বলেছি। নিহারবাবুও আপনার কথা জানেন, উনি আপনাকে বিশেষভাবে পুরস্কৃত করতে চান। পুরস্কারের আশা তো নেই আমার। আর এই কেসটা সলভ হওয়ার পর তো আর ওই আশা নেই। আর সে বলতে, এত বছরে এমন একটা কেস দেখিনি, স্বপ্নেও ভাবিনি ওই দিন রাত্রে এমন একটা দৃশ্য দেখব। আর লাশ বের করে আনার সময় আমি ভিড়মি খাবো। হ্যাঁ, সেদিন রাতে দেবলীনার ওই রকম মৃত্যু দেখে কিছুক্ষণের জন্য বিমলবাবু মাথা ঘুরিয়ে তরাম করে পড়ে গিয়েছিলেন। এই তুমি আর দেরি করো না, অনেক অপেক্ষা করেছি। চেষ্টা সত্যি জটিল ছিল। প্রথমে তো সবকিছু এলোমেলোই হয়ে গিয়েছিল। তবে আমার প্রথম সন্দেহ হলো, দুদিন ছেড়ে দুটো মৃতদেহ ওই একই গলিতে ওইভাবে ফেলে যাওয়া চারটিখানি কথা নয়। কেউ বা কারা গাড়িতে করে হোক, যেভাবেই হোক ওখানে ফেলে দিয়ে গেছে। অথচ একটা ভিখারিও দেখলো না, একটা কুকুরও চিৎকার করলো না, গলিতেও কেউ দেখলো না, কোনো যাত্রীও না, রিক্সা না, কেউ না। সত্যি ব্যাপারটা অদ্ভুত, তাই না? তখন একটু মনে হয়েছিল হয়তো গলিতে বা গলির একদম পাশে কেউ আটকা করেছে। তখন একটা হালকা আতরের গন্ধ ছিলাম, সেটা অবশ্য কিছু সেকেন্ডের জন্য। গন্ধটা নাকে এসেই যায়, কিন্তু এই গন্ধ আগে কখনো পাইনি। তাই গন্ধটা কিছুদিনের জন্য হলেও মাথার মধ্যে রয়ে গিয়েছিল। তুমিও তো গন্ধটা পেয়ে, তাই না ভাইয়া? হ্যাঁ, আমারও একটু অন্যরকম আর অদ্ভুত লেগেছিল বটে, এমন সুন্দর অথচ তীব্র গন্ধ। তারপর যখন থানায় গিয়ে দুজনের ব্যাগে ওই সেন্টের বোতলটা পেলাম আর গন্ধটা নিলাম, তখন খুব চেনা চেনা লেগেছিল, কিন্তু মনে করতে পারিনি। তারপরে তদন্ত করতে করতে এটাও জানতে পারি যে একমাত্র দেবলীনাই যে কলেজের কাছে থাকে। পরে রেজিস্টার ঘেঁটে দেখতে পাই ওর বাড়ির অ্যাড্রেসটা। তখনই মাথায় আসে, হ্যাঁ, ওই সেন্টের গন্ধটা। তখন সন্দেহ আরো দৃঢ় হয়, কিন্তু তবুও অনেক প্রশ্ন ছিল। আরো একটা সন্দেহের কারণ হলো, সেদিন শাড়ি দিয়ে দেবলীনা তার মাথার ঘাম মোছার সময় গলার কাছে আঁচল টানতেই দেখেছিলাম ও যেন একটু চোখটা বন্ধ করেছিল। তখনই লক্ষ্য করেছিলাম একটা লম্বা আঁচড়ের দাগ। তখন মনে হয়েছিল আঁচলটা ওই আঁচড়ের কাছে লাগতেই ওর একটু জ্বালা করেছিল। পরে যখন সবকিছু আস্তে আস্তে মিলে যাচ্ছিল, তখন মনে হয়েছিল সেদিনের ওই আঁচড়টা হয়তো স্বাভাবিক নয়। আর লাইব্রেরির রেজিস্ট্রি ঘেঁটে কি দেখেছিলাম জানো? কি? পায়েল ও সৃজনী দুজনেরই মৃত্যুর দিনের লাইব্রেরিতে ঢোকার এন্ট্রি ছিল, কিন্তু বাইরে আসার কোনো এন্ট্রি ছিল না। মানে বেরিয়ে আসার কোনো সময় কিন্তু ওখানে লেখা ছিল না, আর ওদেরও কোনো সিগনেচার ছিল না। অর্থাৎ লাইব্রেরি ছিল ওদের শেষ গন্তব্য। সেখান থেকেই কলেজ গেটের বাইরে যেতে বা বাস স্টপে বাসে উঠতে বাকি আর কেউ দেখেনি। তারপর বিমলবাবু উনি খোঁজ খবর নিয়ে বলেছিলেন, এই কিছুদিন আগেই একটি ছেলে 3টি আতর কিনেছে, তবে তার চালচলন আর গলাটা বেশ মেয়েদের মতো। আর একটা খটকা হলো, রেজিস্ট্রি খাতাটা যখন আমি ফেরত দিতে যাই সেদিন দেখলাম দেবলীনার বসার টেবিলে একটা বই খোলা ছিল। আমাকে দেখেই সেটা বন্ধ করে উঠে দাঁড়িয়েছিল। তখনই এক ছিলতে বইয়ের মলাটটা দেখেছিলাম। রাতে লাইব্রেরিতে ফোন করে জানলাম এরকম কোনো বই আছে নাকি। তারপর তো তোমাকে এনে ওটা পড়তে বললাম, ওটার বিষয়বস্তু। আর তুমি বলার পরই সন্দেহটা অনেকটাই পরিষ্কার হলো। তবু একটা খটকা ছিল, মোটিভটা কি? বারবার মনে হচ্ছিল কেন দেবলীনা খুনি, কিন্তু সেসব বই পড়বে কেন? তারপরে বিমলবাবুকে বলে লোক পাঠিয়ে এই দেবলীনা সম্পর্কে খোঁজ খবর নিতে পাঠালাম। কলেজ থেকে ওর আসল বাড়ি, ঠিকানা, পরিচয় সবকিছু নিয়ে লোক পাঠালাম। এটাও জানলাম পায়েল ও সৃজনীর সঙ্গে ওর বেশ ভাব হয়ে গিয়েছিল। লাইব্রেরি থেকে সবাই চলে গেলেও ওরা বসে গল্প করত, তবে একসঙ্গে নয়, একদিন এক একজনের সঙ্গে। পায়েলকে নাকি দেবলীনার সঙ্গে 2বার ঘনিষ্ঠ মুহূর্তে দেখাও গিয়েছে। আর এগুলো জানতে পারি ওই যে কাজের মাসি, ওনার কাছ থেকে। দেবলীনা তো ওনাকে টাকা দিয়ে জোর দেখিয়ে আর হুমকি দিয়ে ওনার মুখ বন্ধ রাখার চেষ্টা করেছিল, কিন্তু আমি যখন বললাম যে জেলে পুরে দেব, তখন সে ভয়ে গড়গড় করে সব কথা বলে দিল। তার মানে দেবলীনা পায়েল একে অপরকে, তবে সৃজনী ওর সাথে, ব্যাপারটা কি? হ্যাঁ, মেয়ের প্রতি টান বা ভালোবাসা। আর সৃজনী তো ছোট থেকেই একাই বড় হয়েছে, কাজের লোকের কাছে মানুষ। ও যখন লাইব্রেরিতে আসতে শুরু করে, মানে এগুলো আমার মনে হয়েছে হয়তো এরকমটাই হয়ে থাকবে, দেবলীনার কথায় ব্যবহারে ও আকৃষ্ট হয়ে পড়ে। আর দেবলীনা আসলে পায়েলের সঙ্গে আকৃষ্ট হয়ে পড়ে, আর
তোর মনে নেই সেদিন না পায়েলের কাছের দুই বান্ধবী বলেছিল যে পায়েল কোনো ছেলেকে পছন্দ করতো না, ছেলেদেরকে পাত্তা দিত না, কথা বলতো না, আর বলেছিল ছোট থেকেই ও ছেলেদের সঙ্গে কথা বলেনি, ওর বাবা ছেলেদের সঙ্গে কথা বলতে না করেছিল। সেখান থেকেই হয়তো কোনোভাবে ওর মেয়েদের প্রতি একটা আকর্ষণ হয়, মেয়েদের প্রতি ওর একটা ভালোবাসা জন্মায়। তবে দেবলীনা ওর কেন হঠাৎ করে মেয়েদের প্রতি, মানে বিমলবাবু খোঁজ নিয়ে দেখেছে, তার মাথায় গন্ডগোল ছিল, মানে ছোট থেকে অনেক বছর ধরে নাকি ও সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট হয়েছে, আবার ওর নামে একটা পুলিশ কেসও আছে, একজন মেয়েকেও হত্যা করেছিল। বলো কি? হ্যাঁ, ওর বাড়ির অ্যাড্রেসে গিয়ে সেখান থেকেই ওর অতীত সম্পর্কে জানতে পারি। তারপর ডাক্তারের খোঁজ খবর নিয়ে সেখানে গিয়ে ওর কেস স্টাডি পড়েছিলাম। ছোটবেলায় ওর জেঠুর দুই মেয়ে ছিল যারা কলেজে পড়তো, সম্ভবত ইতিহাসের কোনো কিছু নিয়ে পড়াশুনো করছিল। আর হয়তো গ্যারাটে যেইভাবে হত্যার কথা উল্লেখ আছে, ওই পদ্ধতিটার সাথে কোনো না কোনোভাবে তার দিদিরও লিঙ্ক ছিল, হয়তো পড়াশুনোর জন্যই। ওই সেই দিদি নাকি সবসময় ওই আতরটি ব্যবহার করত। যখনই দেবলীনা ওর জেঠুর বাড়িতে যেত, তার দুই দিদির সাথে খেলা করত, আর দুই দিদি তাকে ওইভাবে চেয়ারে বসিয়ে গায়ে আতর মাখিয়ে বিভিন্ন রকমভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করত। সেখান থেকেই ও একটু অন্যরকম হয়ে গিয়েছিল। তারপর একদিন হঠাৎ সে বড় দিদিকে হত্যা করে। তার রুমে ওই চেয়ার জাতীয় কিছু একটা পাওয়া গিয়েছিল, আর ঘরে একটা দামি সেন্টের বোতল ভাঙা ছড়ানো ছিল। পরে জানা যায় যে দেবলীনাই নাকি খুনটা করে, কিন্তু তখন তার কম বয়স ছিল। তারপর দেখা গেল ওর মানসিক পরিস্থিতিটা ঠিক নেই, তাই আদালত থেকেই ওকে সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়। সেখানেই ও সব কিছু সত্যি কথা বলে। কিছু বছর পর জেল থেকে ছাড়াও পেয়ে যায়, স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করে, পড়াশুনো করে অনেক ভালো রেজাল্ট করে। কিন্তু তারপরে কি হয়, ও হঠাৎ একদিন ঘর ছেড়ে নিজেই বেরিয়ে আসে আর এই কলেজের চাকরি নেয়। আর এই 6 মাসের মধ্যেই এই আতরটা সম্ভবত সৃজনীর কাছ থেকেই পায়। সৃজনীর ঘরেও তো খোঁজ নিয়ে দেখা গেছে, তার রুম থেকে অনেক দামি দামি পারফিউমের বোতল পাওয়া গেছে। সেখান থেকে হয়তো গন্ধটা দেবলীনার নাকেও আসে, পুরনো সব কিছু মনে পড়ে, কোনোভাবে ট্রিগার হয়ে যায়, ব্যাস আর কি। এই সুগন্ধি ওকে দুটো হত্যা করতে বাধ্য করে। ছোটবেলায় নির্যাতনের শিকার ছিল, সেই রাগ দুঃখ এখন প্রকাশ করে ফেলে। সেই প্রভাবটা এখন ওর জীবনে ছিল, ভালোবাসতে গিয়েও ভালোবাসতে পারেনি সে।